মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। পরাধীনতার জিঞ্জির ভেঙে স্বাধীনতা ছিনিয়ে আনতে ১৯৭১-এর মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়া লাখো শহীদের স্মৃতির স্মারক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরের আলো ফোটার সাথে সাথেই দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধের পাদদেশে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির স্মরণে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্র এবং সরকার প্রধান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে মন্ত্রিপরিষদ সদস্য ও দলীয় শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধে অপেক্ষমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আচার শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসীর নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিপরিষদ এবং দলীয় নেতাদের নিয়েও সমাধিতে আলাদাভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে গণমাধ্যমের সাথে আলাপকারে তারেক রহমানের নেতৃত্বে শহীদের আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি পাওয়ার সৃষ্টি করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয় নাই,
পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে এটা আর না হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। SM আরিফ, MyTV, সাভার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার প্রত্যাশা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ। SM আরিফের আরেকটি রিপোর্ট। রক্ত বেদনার অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬শে মার্চ। বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। মহান স্বাধীনতা দিবস, সেই দিবসটা আসলে কি, এটা সম্পর্কে প্র্যাকটিক্যাল একটা ধারণা দেওয়ার জন্যই বেসিক্যালি নিয়ে আসা। সাম্য মানবিক মর্যাদার যে কথাটা বলছি সেটা তো আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা আজকে যে স্বাধীনতা দিবস পালন করতে পারছি। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। লুণ্ঠনের মাধ্যমে সম্পদ অর্জন করা, এইটা যখন মেইন স্ট্রিম হয়ে যায় তখন তো আপনার এখানে অন্য কিছু আর আপনি প্রত্যাশা করতে পারেন না। তো ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে বাংলাদেশী হিসেবে থাকবার যে স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করা খুবই জরুরি। স্বাধীনতার ৫৬ বছরে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝেও রয়ে গেছে আক্ষেপ। বলছেন, প্রাপ্তির মাঝে রয়েছে কিছু অপ্রাপ্তি। আমাদের উদ্দেশ্য ছিল যে সাম্য সমৃদ্ধি একটা বাংলাদেশ হবে, আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো, কিন্তু ধীরে ধীরে তো ওই যে এটা তো আর পুরোটা হয় নাই। স্বপ্ন পূরণ কিছু হয়েছে, হয়তো বাকিটা ইনশাআল্লাহ হবে বর্তমান সরকারের মাধ্যমে। আমরা আশা করবো এটাই। রাজনৈতিক দলগুলো মনে করে ব্যর্থতার দায় তারাও এড়াতে পারে না। সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তারা। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায় রয়েছে। আমরা গণতন্ত্রের পরিবর্তে বিভিন্ন সময় স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ এখানে কায়েম হয়েছে। সাম্যের পরিবর্তে চূড়ান্ত একটা বৈষম্য এখানে কায়েম হয়েছে। তোরকে বাদ দেওয়ার জন্য ২৪কে যেমন পুনর্স্থাপন করছে, অনেকে বিভ্রান্ত হচ্ছে। আমি আশা করব তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানবে। বীর শহীদদের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে আমরা অগ্রসর হতে চাই। স্মৃতিসৌধের পুরো এলাকা জুড়ে ছিল আবেগঘন পরিবেশ। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণে অনেকেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ৭১-এর এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয়েছিল মুক্তির লড়াই। ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ণতা পায় বিজয়। তবে অপূর্ণতা রয়ে যায় বৈষম্যে। তৈরি হয় ৯০-২৪-এর মতো প্রেক্ষাপট। ৫৫ বছর আগে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য যে লড়াইয়ে নেমেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা, সব ক্ষেত্রে তার প্রয়োগ ঘটুক, এমনটাই প্রত্যাশা সবার। SM আরিফ, MyTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দেড় যুগ পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনীর জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৮ সালের পর এবারই প্রথম স্বাধীনতা দিবসে পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হল। ইউসুফ আলী রিপোর্ট। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৯:৩০টায় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হলেও ৯টা৫৫ প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ৩ বাহিনীর প্রধানগণ। সকাল ১০টায় মিলিটারি পুলিশের সুসজ্জিত মোটরযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অভ্যর্থনা জানান। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। করার জন্য খোলা জিপে এগিয়ে যাচ্ছেন। এ সময় জিপে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। কুচকাওয়াজের অধিনায়ক মহামান্য কুচকাওয়াজে বাংলাদেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড আপ ডিসপ্লে। 2008 সালের পর প্রথমবার স্বাধীনতা ও জাতীয় দিবসের পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত দেশের মানুষ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 6:10 বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া একে অপরের পরিবারের খোঁজ খবর নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম সাক্ষাৎ। ভারতে আটককৃত শহীদ ওসমান হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও দেখুন রাকিব হাসানের রিপোর্টে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, পাক হানাদার বাহিনী 25 মার্চ কাল রাতে রাজারবাগে হামলা না করলে স্বাধীনতার ঘোষণা আসতো আরও পরে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরও 2 দিন পরে হতে পারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন ভারতে আটককৃত শহীদ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই আসামিকে মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর জাতির প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক যাত্রা নতুনভাবে শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শহীদের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুনভাবে জাতির প্রত্যাশা অনুযায়ী শুরু করছি। এই চর্চা আমাদের অব্যাহত থাকবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজবাড়ীর দৌলদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে দুর্ঘটনা কবলিত বাসটি নদী থেকে তোলা হয়। এ দুর্ঘটনায় 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাময়িক স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। প্রতিনিধি মমিন শেখের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজবাড়ীর শান্ত নদীর পার আজ যেন এক বেদনা ভারাক্রান্ত জনপদ। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ঝরে গেছে অনেক প্রাণ। উদ্ধার অভিযান শেষ হলেও থামেনি স্বজনদের কান্না। নদী পথ জুড়ে এখন শুধু অপেক্ষা আর শোকের ভারী নীরবতা। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। যোগ দেয় সেনাবাহিনীও। কয়েক ঘন্টার চেষ্টায় বাসটি নদী থেকে তোলা হলেও অনেক যাত্রী তখন আর জীবিত ছিলেন না। ভোর পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করেছিলাম। আজকে আরো একজন পাওয়া গেছে। এই মিলে সব মোট 24 জন। তার মধ্যে 3 জন মেয়ে শিশু এবং 11 জন মহিলা
14 জন, আর 4 জন ছেলে শিশু এবং 6 জন পুরুষ, এই মিলে 10 জন, সর্বমোট 24 জন আমরা উদ্ধার করতে পেরেছি। নিখোঁজ স্বজনদের খুঁজে না পেয়ে দিশেহারা পরিবারগুলো বারবার নদীর দিকে তাকিয়ে থাকে কখন পাওয়া যাবে প্রিয়জনের খোঁজ। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারীকে, কেউ সন্তান, আবার পুরো পরিবারকে হারানোর শঙ্কাও ভেঙে পড়েছেন অনেকে। এরকম একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আমরা স্পেশাল বাজেট দিয়ে এই পল্টন এরকম যে পল্টনের সবগুলো করে দিই। মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, আমাদের যে মেডিকেল টিমের সংখ্যা সেটিও বৃদ্ধি করা হয়েছে। আমরা যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রশাসন জানিয়েছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট যে অফিসার ইনচার্জ থাকবে সে তদন্ত করে সুপারিশ করলে সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট সেটার এখতিয়ার আছে। আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। একটি দুর্ঘটনা শুধু প্রাণী কেড়ে নেয়নি, অসংখ্য পরিবারের ভবিষ্যৎ করে দিয়েছে অনিশ্চিত। রাজবাড়ীর পদ্মা নদী তাই আজ শুধু পানির স্রোত নয়, বহন করছে অসংখ্য অশ্রু আর অপূরণীয় শূন্যতার গল্প। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে, আর এই মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশে যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্কার ও গণভোট বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। বলেন, তেলের 2 মাসের মজুত থাকার কথা, 1 মাসের মধ্যে কিভাবে এত দুরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। বিএনপির বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবেরও সমালোচনা করেন আসিফ। কিন্তু আপনারা দেখেন যে সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোনো বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা? সরকারের শুধুমাত্র অব্যবস্থাপনা না, সরকারের এখানে এই যে পুরো সিন্ডিকেটের যে দুর্নীতির যোগসাজশ, সেটার সাথে সরকারের বিভিন্ন অংশের অংশগ্রহণ রয়েছে বলে আমরা মনে করি। স্বার্থান্বেষী দল ইসলামের নামে তার অপব্যবহার ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীতে স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, স্বাধীনতা 54 বছরে দল পরিবর্তন হয়েছে, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হলে দেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনতা পাবে। এ দেশকে যদি প্রকৃত অর্থ স্বাধীনতা যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এখন নীতি আদর্শ হলো যে দেশে 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে এই নীতি আদর্শটা যদি আমরা থ্রো করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রকৃত শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতা গ্যারান্টি নিশ্চয়তা এখানে বাস্তবায়ন হবে। মিরপুর থানার জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর ডিজিএফআইআর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে ঢাকা নিম্ন আদালতে হাজির করার মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে ডিজিএফআইআর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি শাখা। শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, 1-11 সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাদের স্ত্রী নিগার সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ওই সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।